এই যে রোনার দুটি উপাদান ফ্লুপাইরাম এবং ট্রাইফ্লক্সিস্টবিন, সে মূলত মানে প্রোটেকশন দিবে, হতে বাধা দিবে এবং হলে কিওর করবে বা চিকিৎসা করবে কোন কোন রোগের? এই পার্পেল ব্লচের, পাউডারি মিলডিউ এবং এই বটরাইটিসের। এই ৩ টা ক্ষেত্রে লুনা কাজ করবে। অর্থাৎ এই ৩ টা রোগ দ্বারা যদি আক্রান্ত হয় গাছ, তাহলে সে রোগকে সারানোর ক্ষেত্রে বা এই ৩ টা রোগের আক্রমণ ঠেকাতে লুনা কাজ করবে। কিন্তু এছাড়া যে বাকি রোগগুলো আছে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব সেটি হচ্ছে একটি ছত্রাকনাশক যেটার নাম হচ্ছে লুনা। এই লুনা সম্পর্কে আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই লুনা কি কি কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ ছত্রাকজনিত কোন কোন রোগের আক্রমণের ক্ষেত্রে লুনা ব্যবহার করা যায়, এটা কতটা প্রতিরোধের কাজে লাগে, কতটা প্রতিকারের কাজে লাগে, বা লুনা ব্যবহার করলে আর কি কাজ হতে পারে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি গত পর্বে একটি ভিডিও করেছিলাম। তো আপনারা সবাই জানেন যে লুনা হলো একটি ছত্রাকনাশক। ছত্রাকনাশক হলো কি জিনিস? ছত্রাককে ধ্বংস করে যে, সে হলো ছত্রাকনাশক। আর গাছের রোগ কিন্তু অনেক কারণে হতে পারে। গাছের রোগ হতে পারে ব্যাকটেরিয়ার কারণে, গাছের রোগ হতে পারে ভাইরাসের কারণে, গাছের রোগ হতে পারে ছত্রাকের কারণে, এরপরে অপুষ্টিজনিত কিছু রোগ হতে পারে, যেগুলো কোনো প্রকার মাইক্রো অর্গানিজম বা কোনো অণুজীব দ্বারা হয় না। গাছের পুষ্টির ঘাটতি হলে তখন এই রোগগুলো দেখা দেয়। এখন রোগ তো অনেক প্রকার হচ্ছে, এখানে আমি প্রায় ৪টা ধরনের কথা বলেছি। এখন এই ছত্রাকজনিত যে পোড়া বা পচা, এই ২ ধরনের প্রকার রোগ হতে পারে গাছের, এবং সেটাও কিন্তু অনেক ধরনের ছত্রাক রয়েছে। একেকটা ছত্রাকের আক্রমণে কিন্তু একেক ধরনের রোগ হয়। মানে একেক ধরনের পোড়া বা পচা হয়। যেমন বর্তমান সময়ে যারা পেঁয়াজ চাষী, যারা পেঁয়াজ চাষ করছেন, পেঁয়াজের ক্ষেত্রে এই লুনা যে ছত্রাকটা অনেক বেশি ব্যবহৃত হয়। তো তাদেরকে আমি উদাহরণস্বরূপ বলি আরকি, যে এই যে ছত্রাকনাশক লুনা, এই লুনাতে কি, কি রয়েছে? এখানে রয়েছে ২ টি রাসায়নিক উপাদান। কি, কি রয়েছে? একটি হচ্ছে ফ্লুওপাইরাম, আরেকটি রয়েছে ট্রাইফ্লক্সিস্ট্রবিন। এর ২ টা ভার্সন রয়েছে লুনার। একটা হচ্ছে লুনা এক্সপেরিয়েন্স, একটি লুনা সেনসেশন। তো লুনা এক্সপেরিয়েন্সটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না। ওই লুনা এক্সপেরিয়েন্স এ রয়েছে ফ্লুওপাইরাম প্লাস কেমোকোনাজোল। কিন্তু ওটা আমাদের দেশে পাওয়া যায় না, ওটা ভারতে পাওয়া যায়। আমাদের দেশে পাওয়া যাচ্ছে হচ্ছে লুনা সেনসেশন। সেখানে এই ২ টা উপাদান রয়েছে, ফ্লুওপাইরাম এবং ট্রাইফ্লক্সিস্ট্রবিন। এই ২ টা উপাদানের সমন্বয় হচ্ছে এই লুনাটা তৈরি হয়। এখন আসুন আমরা পেঁয়াজের ক্ষেত্রেই ধরি, যে সেই ক্ষেত্রে এই যে ছত্রাকজনিত রোগ, অর্থাৎ অনেক প্রকার রোগের মধ্যে ছত্রাকের কারণে রোগ হতে পারে। এই ছত্রাকজনিত রোগের মধ্যে কি, কি রোগ হতে পারে? এই যে আমরা যেটা কমন ভাবে দেখি রোগের মধ্যে, যে পেঁয়াজের আগা মরা। আমরা এই রোগটা খুব ভালো করে সবাই খেয়াল করি, যে আগার এখানে মরে যাচ্ছে। এই যে একটা অংশ ধরে মরে যায় এবং ধীরে, ধীরে সেটি নিচের দিকে নামতে থাকে বা নামতে শুরু করে। এভাবে পচে যায় বা পুড়ে যায়। এটাকে আমরা বলছি আগামরা। আগামরা কিন্তু আলাদা কোনো রোগ না। আগা কিন্তু অনেক কারণে মারা যেতে পারে। এই ব্যাকটেরিয়ার আক্রমণ হলেও আগা মারা যেতে পারে। এই ভাইরাসের আক্রমণে সাধারণত পেঁয়াজে হয় না। তো হলেও সেই ক্ষেত্রে মানে আগা মারা যেতে পারে। ছত্রাকের আক্রমণে আগা মারা যেতে পারে। আবার অপুষ্টিজনিত কারণেও কিন্তু আগা মারা যেতে পারে। এখন অপুষ্টিজনিত কারণ বলতে কি, কি? যেমন ধরুন পটাশিয়াম সার। এই পটাশিয়াম সার যদি ঘাটতি হয় বা অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু আগা মারা যেতে পারে। বা এটা যদি অতিরিক্ত পরিমাণে হয়, সেক্ষেত্রে কিন্তু আগা মারা যেতে পারে। এছাড়া অন্যান্য যে অনুখাদ্যগুলো রয়েছে, বোরন আছে, জিংক আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, কপার আছে। এরকম অসংখ্য অনুখাদ্য রয়েছে। এই অনুখাদ্যের যদি অভাব দেখা দেয় বা কোনটার মাত্রা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে অন্য অনুখাদ্যের অভাব দেখা দেয়। সেই কারণেও কিন্তু এরকম আগা মারা যেতে পারে। ছত্রাকের আক্রমণ, কয়েক ধরনের ছত্রাকের আক্রমণের কারণে আগা মারা যেতে পারে। তার মধ্যে আমি কয়েকটা এখানে উল্লেখ করছি।
একটু হচ্ছে পার্পল ব্লক। আচ্ছা, তারপর রয়েছে পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, হোয়াইট রট, স্টেম রট, রুট রট। আমি এখন ৬টা ছত্রাকজনিত রোগের কথা উল্লেখ করেছি। তার মধ্যে পার্পল ব্লট যদি আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে এই আগা মারা যাওয়ার পাশাপাশি আরেকটা লক্ষণ দেখা যাবে, সেটা হচ্ছে যে এই যে ঘাড়ে পাতার যে ঘাড় অংশ বরাবর এইখানটায় বা মাঝামাঝি জায়গাটা এরকম ব্লস বা এরকম গোল গোল আপনার কিছুটা গোলাপি কালার আসবে, এরকম ধরনের দাগ দেখা যাবে পার্পল ব্লচের ক্ষেত্রে। আর পাউডারি মিল্ডিউর ক্ষেত্রে কি হবে? পাউডারি মিল্ডিউর ক্ষেত্রেও কিন্তু এরকম আগামারা থাকবে এবং সে আগাটা শুকিয়ে যেতে থাকবে। শুকনো আগা একদম শুকাতে শুকাতে এরকম নিচের দিকে এগোয়ে আসতে থাকবে এবং পাতার বিভিন্ন জায়গায় এরকম ছোপ ছোপ প্রথমে হালকা সবুজাভ, সেখান থেকে ধূসর সবুজ, সেখান থেকে কিছুটা সাদাটে ভাব হতে পারে, শুকিয়ে যাবে। এই অংশগুলো ছোপ ছোপ আকারে এরকম শুকিয়ে যাবে আর উপর থেকে আগা মরতে মরতে নিচের দিকে নামবে। এটা হলো পাউডারি ডাউনি মিল্ডিউর ক্ষেত্রে। পাউডারি মিল্ডিউর ক্ষেত্রে কি হবে? পাউডারি মিল্ডিউর ক্ষেত্রে এরকম কিন্তু আগা মারা যাবে আর গাছের শরীরে সাদা সাদা পাউডারের মতো দাগ দেখা যাবে, কোথাও কোথাও ছোপ ছোপ, কোথাও কোথাও গুঁড়া গুঁড়া এরকম পাউডারের মতো দাগ দেখা যাবে, সেটা পাউডারি মিল্ডিউ। হোয়াইট রটে কি হবে? হোয়াইট রটে এরকম আগা মারা যাবে, দেখবেন যে আগার অংশ মারা যাবে। আগার পর এই অংশটায় উজ্জ্বল হলুদ রং খেয়াল করবেন আপনারা। এবং সাধারণত ডাউনি মিল্ডিউর ক্ষেত্রে যেটা দেখা যায় যে গাছে ছোপ ছোপ দাগ থাকে, কিন্তু এই হোয়াইট রটের ক্ষেত্রে আর ছোপ ছোপ দাগ থাকবে না। এবং তার পাশাপাশি হোয়াইট রট হলে গাছের গোড়ায় যে শিকড় শিকড় এবং যে কন্দের অংশ বা এই যে গোড়ার অংশটা, এই অংশটায় কিন্তু সাদা ছত্রাকের মাইসেলিয়াম সাদা দেখা যাবে। এটা কি হোয়াইট রটের ক্ষেত্রে। স্টেম রটের ক্ষেত্রে কি হবে? স্টেম রটের ক্ষেত্রেও কিন্তু এরকম পাতায় বিভিন্ন প্রকার ছোপ ছোপ দাগ দেখা যাবে, আগা মারা যাবে। রুট রটের ক্ষেত্রে কি হবে? শিকড় পচে যাবে, আবার আগাও কিন্তু মরা থাকবে। তাহলে দেখেন যে রোগের আক্রমণই হচ্ছে না কেন, আর একটা হচ্ছে বট্রাইটিস। যে বট্রাইটিসটা এটা হলো কি? এটা দেখবেন যে গাছের পাতা সুস্থই আছে, আগায় তেমন কোনো মরা নেই, কিন্তু এরকম ভিতরে গোল 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 ছোট ছোট এরকম ফুসকুড়ির মতো হলুদ দাগ গাছ। এইটা হচ্ছে এই বট্রাইটিস ছত্রাকের আক্রমণের কারণে হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি কম বেশি প্রায় যে ছত্রাকে আক্রমণ করুক না কেন, আগা মরার লক্ষণটা আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি ব্যাকটেরিয়া বলুন বা অন্য কোনো অণুজীব বলুন বা অপসৃজনিত কারণেও কিন্তু আগা মরা যেতে পারে। মানে আগা মরার ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে লুনা কাজ করবে? এই যে লুনার দুটি উপাদান ফ্লুপাইরাম এবং ট্রাইফ্লক্সিস্টবিন, সে মূলত প্রোটেকশন দিবে, হতে বাধা দিবে এবং হলে কিওর করবে বা চিকিৎসা করবে কোন কোন রোগের? এই পার্পেল ব্লচের, পাউডারি মিলডিউ এর এবং এই বট্রাইটিসের। এই ৩টা ক্ষেত্রে লুনা কাজ করবে। অর্থাৎ এই ৩টা রোগ দ্বারা যদি আক্রান্ত হয় গাছ, তাহলে সে রোগকে সারানোর ক্ষেত্রে বা এই ৩টা রোগের আক্রমণ ঠেকাতে লুনা কাজ করবে। কিন্তু এছাড়া যে বাকি রোগগুলো আছে, ডাউনি মিলডিউ, হোয়াইট রট, স্টেম রট, রুট রট, এই যে এতগুলো রোগ অথবা এই যে অপুষ্টিজনিত এতগুলো কারণ বা যে কোনো ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীবের কারণ, আর অনেক কারণেই কিন্তু এই আগামরা দেখা যেতে পারে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু লুনা কোনো কাজ করবে না। সুতরাং আগামরা কিন্তু একটা নির্দিষ্ট রোগ নয় যে এই একটি রোগ হলো আর আপনি একটি ওষুধ দিলেন আর ঠিক হয়ে গেল। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা চিকিৎসা ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটাকে ঠিক করার জন্য আলাদা রকম ব্যবস্থা নিতে হবে। একটি ইন্টিগ্রেটেড সিস্টেম যাকে বলা হচ্ছে, সেই সিস্টেমটাকে সাথে নিয়ে এগোতে হবে। শুধুমাত্র একটি মাত্র ওষুধ নিয়ে, এটা অবশ্যই অনেক ভালো ওষুধ, নিঃসন্দেহে ওনার যে ওষুধটা রয়েছে ফ্লুপাইরামটা অনেক ভালো কোয়ালিটির ওষুধ এবং যে উদ্দেশ্যে এই ছত্রাকনাশকটি তৈরি করা হয়েছে, যে এই কয়েকটি রোগ, সেই রোগগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে। তার পাশাপাশি ফ্লুপাইরামের একটা বাড়ার বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো কি? যে সে শিকড়ে যে বিভিন্ন মাটির নিচে নেমাটোড এবং মাটির কিছু এ ধরনের মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়, শিকড়কে শক্তিশালী রেখে সেগুলোর বিরুদ্ধে কিন্তু ফাইট করতে সহযোগিতা করে, যে কারণে কিন্তু গাছ ভালো পুষ্টি গ্রহণ করতে পারে মাটির নিচ থেকে শিকড় শক্তিশালী থাকার কারণে। তো এভাবে অনেক ধরনের গুণ কিন্তু এটা লুনার রয়েছে। সেই যেই কাজে এটা ব্যবহার করলে উপযোগী হবে, আমরা সেই কাজে ব্যবহার করব, তার ভালো ফলটা আমরা পাবো।
কিন্তু যদি অন্য কারণে গাছ ক্ষতিগ্রস্ত হয়, কোনো পুষ্টিজনিত অভাবে বা দেখা যাচ্ছে অন্য কোনো রোগের কারণে যদি গাছের আগা মারা যায় বা অন্য কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা এর কোনো ফলাফল পাবো না। কোনো কাজ করবে না। তখন দেখা যাবে ওই রোগের বিস্তারটা আরো বেড়ে যাচ্ছে। যেহেতু না এখানে কোনো প্রকৃত অর্থে কোনো ভূমিকা রাখতে পারবে না। সেই কারণে আমি আপনাদেরকে বলব যে আপনারা আগে ভালো করে গাছের সমস্যা ডায়াগনোসিস করতে শিখুন। যে গাছে কি সমস্যা হয়েছে? পুষ্টির অভাব? নাকি রোগ? রোগ হলে সেটা কি রোগ? নাকি ছত্রাকজনিত, ব্যাকটেরিয়া জনিত নাকি অন্য কোনো অণুজীবের আক্রমণ? যদি সেটাও আপনারা বের করতে পারেন তাহলে ঠিক কোন ছত্রাকের আক্রমণ বা কোন ব্যাকটেরিয়ার আক্রমণ সেটা এই যে ডায়াগনোসিসটা সঠিক রোগটা নির্ণয় না করতে পারলে কিন্তু আপনারা কখনোই সঠিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে পারবেন না। তো এজন্য আপনাদের উচিত এই পেঁয়াজের সমস্ত মানে পুষ্টিজনিত যে সমস্যাগুলো এই সম্পর্কে জানা, সমস্ত রোগগুলো সম্পর্কে জানা, তার চিকিৎসা সম্পর্কে জানা। তাহলেই কিন্তু আপনারা সঠিক রোগটি বা সঠিক সমস্যাটি নির্ণয় করতে পারবেন এবং সঠিক ট্রিটমেন্টটি আপনারা দিতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা এটা কোনোভাবেই পারবেন না। তো যাই হোক আমার অনেক ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। এই বিভিন্ন যে রোগগুলোর কথা আমি লিখলাম, প্রায় কম বেশি সব রোগ সম্পর্কেই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে। সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর যারা বিশেষ করে তরুণ উদ্যোক্তা রয়েছেন, নতুন চাষী রয়েছেন, তাদের জন্য আমি একটি ব্যবস্থা করেছি সেটি হচ্ছে যে পেঁয়াজ চাষ। পেঁয়াজ চাষের উপরে পূর্ণাঙ্গ ক্লাসের ভিডিও। এরকম অনেক দীর্ঘ ভিডিও আছে। ৫ টি লং ভিডিও রয়েছে। এই ৫ টি লং ভিডিওতে মোটামুটি পেঁয়াজ চাষ সম্পর্কে যে মৌলিক ধারণাগুলো, সেই ধারণাগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে। এই ৫ টি লং ভিডিও এবং এই পূর্ণাঙ্গ পেঁয়াজ চাষের উপরে একটি গাইডের একটি পিডিএফ ভার্সন অর্থাৎ অনলাইন ভার্সন। এই পিডিএফ ভার্সনটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিলে আপনারা এটি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখতে পারবেন। সেখানে এই পেঁয়াজ চাষ সম্পর্কিত এবং তার বিভিন্ন রকম সমস্যা অসুবিধা সম্পর্কিত বিস্তারিতভাবে আমি লিখে দিয়েছি। আপনারা এই ৫ টি পূর্ণাঙ্গ ভিডিও এবং এই পিডিএফ গাইডটি এটি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে আমার এই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে WhatsApp নাম্বারটি রয়েছে, WhatsApp নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। WhatsApp নাম্বারে যোগাযোগ করে আমি একটু বিকাশ নাম্বার লিখে দিচ্ছি আপনাদেরকে 01717005357। এই বিকাশ নম্বরটিতে আপনারা মাত্র ৳200 সেন্ড মানি করে আমাকে জানাবেন। তাহলে আমি সঙ্গে, সঙ্গে আপনাদেরকে এই ৫ টি ভিডিও ফাইল এবং এই পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। এবং সেখান থেকে আপনারা মোটামুটি এই ভিডিওগুলো, ক্লাসগুলো দেখে এবং এই গাইডটি পড়ে পেঁয়াজ চাষ সম্পর্কে একটি যে বেসিক ধারণা, মোটামুটি একটি ভালো একটি বেসিক ধারণা আপনারা এখান থেকে পাবেন। পরবর্তীতে আপনাদের চাষ করতে অনেক বেশি সুবিধা হবে বা বর্তমান সময়ে চাষেও আপনারা বেশ সহযোগিতা পাবেন যদি আপনারা এই ভিডিওগুলো দেখেন এবং বইটি ভালো করে পড়তে পারেন। এজন্য আমার স্ক্রিনের উপরে দেওয়া যে WhatsApp নাম্বারটি আছে সেই নাম্বারের সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা এটি গ্রহণ করবেন। আর এর পাশাপাশি যেকোনো ফসল চাষ করার ক্ষেত্রে কিন্তু সয়েল টেস্ট বা মাটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনাদের যদি নতুন কোনো ফসল চাষ করে থাকেন বা যেকোনো সময় যদি আপনাদের মাটি টেস্ট করা দরকার হয় বা সয়েল টেস্ট অর্থাৎ আপনার মাটিতে কোন উপাদান কতটুকু পরিমাণে রয়েছে, কতটুকু পরিমাণে নাইট্রোজেন রয়েছে, কতটুকু পরিমাণে ফসফরাস রয়েছে, কতটুকু পরিমাণে পটাশিয়াম রয়েছে, আপনার মাটির পিএইচটা কত, আপনার মাটিতে জৈব পদার্থ কি পরিমাণ রয়েছে, আরো লাগবে কি লাগবে না। এই বিষয়টাতে জানার জন্য কিন্তু সয়েল টেস্টের প্রয়োজন হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের মাটির স্যাম্পল পাঠাতে পারেন, সয়েলের স্যাম্পল পাঠাতে পারেন। আমি আমার ব্যক্তিগত ল্যাবরেটরিতে পরীক্ষা করে আপনাদেরকে আমি রিপোর্ট দিতে পারবো যে আপনার মাটিতে পিএইচ কত বা কোন উপাদান কতটুকু রয়েছে এবং যে ফসলটি আপনি চাষ করতে চাচ্ছেন বা করছেন সেই ফসলের জন্য আর কোন উপাদান বা কোন সারটি কতটুকু পরিমাণ প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে। সেই রিপোর্টটি আপনাদেরকে আমি দিতে পারবো। সেক্ষেত্রেও আপনারা এই যে WhatsApp নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা ধান চাষ করছেন বা ধান চাষ করবেন বা ধান চাষ সম্পর্কে জানতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু ধান চাষের সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী পূর্ণাঙ্গ একটি পিডিএফ ফাইল আমার কাছে তৈরি করা রয়েছে। আপনারা সেটি নেওয়ার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা ৳১০০ র বিনিময়ে কিন্তু এই ফাইলটি নিতে পারবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।